হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার। স্টুডেন্ট, এখন আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় পড়ব। দেখো, আমি ফার্স্ট অফ অল আজকে আমার দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম ক্লাস। তো আমি এই ক্লাসে বলতে চাইবো জীবনবিজ্ঞানটা কি অ্যাকচুয়ালি। দেখো, বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে। বিজ্ঞান মিন্স যেগুলিকে আমরা যুক্তি, তর্ক ও বিতর্কের মাধ্যমে গ্রহণ করে থাকি। হ্যাঁ, যেমন আমরা কেন দেখি, কিভাবে দেখি, এই যে বিষয়গুলি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, চোখের মাধ্যমে আমাদের একটা রেসপন্স আমাদের ব্রেনটা যাচ্ছে, ব্রেন সেটাকে আইডেন্টিফাই করে আবার একটা সিগন্যাল পাঠাচ্ছে যে এটা হয়। সো যে কোনো কিছুকে আমরা যুক্তি, তর্কের মাধ্যমে বুঝে থাকি নিশ্চয়ই। তাহলে দেখো, জীবনবিজ্ঞানটা কী বলো তো? বিজ্ঞানের অনেকগুলি শাখা আছে, তার মধ্যে একটা শাখা হচ্ছে জীববিদ্যা বা জীবন বিজ্ঞান। এবার দেখো, জীববিদ্যা আমি কাকে বলবো? জীবনবিজ্ঞান বা জীববিদ্যা মানে বিজ্ঞানের যে শাখায় জীবনের উৎপত্তি, জীবনের বিন্যাস ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে তাকে আমরা কী বলবো? জীববিদ্যা। মানে তুমি নিজেরভাবে বলতে পারো যে বিজ্ঞানের যে শাখায় জীবের অস্তিত্ব, জীবের জনন, জীবের বিবর্তন, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা কী বলবো? জীববিদ্যা। এই জীববিদ্যারও বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। যাই চলো, আমাদের দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। দেখো, একটা কবি যখন একটা কবিতা লেখেন নিশ্চয়ই একটা হেডিং দিয়ে দেন, যে একটা নাম থাকে কবিতার বা একটা গল্পের নাম থাকে। আমরা নামটা পড়ে একটা জিনিস গেস করতে পারি বা একটা বিষয় আমরা গেস করতে পারি যে এই কবিতায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বা কবি এই কবিতায় এই বিষয় সম্পর্কে বর্ণিত করেছেন। যেমন আমরা পড়ে থাকবো যে এই কবিতার মানে নামকরণের সার্থকতা বা ওরকম একটা কোশ্চেন থাকে। তো দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। দেখো, জীবজগৎ মিন্স কি বলো তো? সাপোজ তুমি ইমাজিন করো তুমি একটা ঘন জঙ্গলের মধ্যে আছো, তুমি তোমার চারপাশটাকে হালকা করে চোখ বন্ধ করে খোলো, এবার ভালো করে দেখো। তুমি দেখতে পাবে যে অনেক বড় বড় গাছ আছে, অনেক ছোটো ছোটো গাছ আছে। দেখবে একটা ছাগল দেখতে পারো, গরু, পাখি, মাছ, কুমির, সাপ, কত হরক রকমের জীব রয়েছে না আমাদের পৃথিবীতে। তাহলে দেখো, এই যে এদেরকে নিয়ে জগৎ, এই যে বিভিন্ন যে প্রাণী, এই প্রাণীদের নিয়ে যে জগৎ তাকে আমরা কী বলছি? জীবজগৎ। দেখো, আমাদের পরিবেশ কি বলতো? আমি পড়িয়েছি ভৌত বিজ্ঞানে যে আমাদের চারপাশে যা কিছুই আছে তাই আমাদের পরিবেশ আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। পরিবেশ জীবের অস্তিত্ব রক্ষা করে। এবার দেখো, পরিবেশে কী কী রয়েছে? জড়দ বস্তু রয়েছে, জীবদ বস্তু রয়েছে। জীবদ মানে যার মধ্যে জীবন আছে। এবার দেখো, জীবের মধ্যে আবার অনেকগুলি ভাগ আছে। যেমন দেখো, মাছ, গরু, ছাগল, গাছপালা, মানুষ তারপরে তোমার বিভিন্ন অণুজীব, ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম জীব রয়েছে আমাদের পৃথিবীতে। তাহলে দেখো, এর বিভিন্ন ভাগ আছে। আমরা পরবর্তী সময় পড়বো বিন্যাসবিধি, অবশ্যই ক্লাস 9-এই আমাদের পড়া হয়ে গেছে ওগুলো। তাহলে দেখো, জীবজগৎকে মোটামুটি আমরা লাস্ট পেয়েছি 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটা করেছেন আর.আই. হুইটেকার। এবার দেখো, 5 কিংডম ক্লাসিফিকেশন আমরা কী কী পেয়ে থাকি? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, 5টা। তাহলে দেখো, এবার জীবজগৎ আমরা বলতে পারছি যে সমস্ত জীবকে নিয়ে তাদের যে জগৎটা তৈরি হয়েছে তাকে আমরা কী বলছি? জীবজগৎ। এই জীবজগতে হরেক রকমের প্রাণী আছে। হ্যাঁ, তারপরে দেখো, নিয়ন্ত্রণ বলতে কী বলো তো? কন্ট্রোল। মানে ধরো, যে নিয়ন্ত্রণ করছে, ধরো একটা বাস কে চালায়? ড্রাইভার। তাহলে এই বাসটা যে চলছে এটা কে কন্ট্রোল করছে? ড্রাইভার। যেমন একটা এরোপ্লেন উঠছে, তো ওই এরোপ্লেনটাকে কে কন্ট্রোল করছে? নিশ্চয়ই লোকো পাইলট বা পাইলটটা কি প্লেনটাকে চালাচ্ছেন। যেমন ট্রেনের কী হয়? লোকো পাইলট হয়, উনি কি ট্রেনটাকে চালনা করেন, মানে ট্রেনটাকে নিয়ন্ত্রণ করেন। ট্রেন চলবে কি বন্ধ হবে, যদি ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি না হয় তাহলে ট্রেন বন্ধ হওয়া, ট্রেন চলা, ট্রেনে ব্রেক মারা, ট্রেনে বাঁশি বাজানো, সবটা কে কন্ট্রোল করবে? অনলি লোকো পাইলট। অবশ্য ওনাকে সিগন্যাল দেবে অন্য কেউ। তাহলে দেখো, ধরো লোকো পাইলটকে কেউ সিগন্যাল দিচ্ছে, লোকো পাইলট সেই সিগন্যাল অনুযায়ী কাজ করছেন। তাহলে দেখো, এটাকে একটা সমন্বয়, মানে একজন বলছেন আরেকজন করছেন, মানে একটা সমন্বয়। এখানে আমরা কী বলছি? সমন্বয়। সাপোজ ইমাজিন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি ট্যাপ থেকে এক বালতি জল নিয়ে একটা গাছকে তুমি দিচ্ছ, গাছটা সেই জলটা অ্যাবজর্ব করে সূর্যের রশ্মিকে ইউজ করে খাবার তৈরি করে গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো দেখো, তোমার জল দেওয়া আর গাছটা ধীরে ধীরে বড় হওয়া, এটা কি বিভিন্ন কাজের সমন্বয়ে ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে। তাহলে এই যে একটা সমন্বয়, এই যে একটা মানে মাধ্যম, এই যে একটা মোটামুটি ব্যাপার চলে আসছে, একে আমরা কী বলছি? সমন্বয় মানে অনেকগুলি কাজের মিশ্রণ। যেমন দেখো, আমরা ভাত খাই মুখ দিয়ে, আমাদের খাবারটা চলে যাচ্ছে পাকস্থলী থেকে ইন্টেস্টাইন দুই রকম, একটা স্মল একটা লার্জ। ইন্টেস্টাইন থেকে বিভিন্ন ওখানে অ্যালভিওলাই নয়, মানে বিভিন্ন মাইক্রোভিলি আছে, যে মাইক্রোভিলিগুলি ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, ওগুলি মোটামুটি করে ওই আমাদের
খাবারটা যখন পাচিত হয়ে যায় তখন খাবার থেকে বিভিন্ন খাবারের ছোটো ছোটো কণা ওগুলোকে কি শোষণ করে রক্তে পাঠিয়ে দেয়, রক্ত সেটা পরিবহন করে আমাদের কোষে কোষে ঢুকিয়ে দিচ্ছে। তাই দেখো মুখ থেকে খাবারটা গেলো পাকস্থলী থেকে গেলো ইন্টেস্টাইন থেকে গেলো রক্তে, রক্ত থেকে গেল কোথায়? কোষে। কোষের মধ্যে খাবারটা বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে কী তৈরি হবে? আলটিমেট এনার্জি, আই মিন এটিপি। হ্যাঁ, ওই এনার্জিটা, এই যে আমি যে কথা বলছি, তুমি দেখছো, তুমি শুনছো, তুমি নিঃশ্বাস নিচ্ছ, যে সমস্ত কার্য করছো, এই প্রত্যেকটা কাজের জন্য এনার্জি প্রয়োজন। সেটা কোত্থেকে আসে? এইখান থেকেই এনার্জি সোর্স। বোঝা গেছে? তাহলে দেখো আমরা খাচ্ছি, খাবারটা পেটে যাচ্ছে, পেট বলতে আই মিন পাকস্থলী থেকে ইন্টেস্টাইন থেকে রক্ত থেকে হচ্ছে তোমার কোষ থেকে হচ্ছে বিক্রিয়া হয়ে এনার্জি তৈরি হচ্ছে। ওই এনার্জিটা এই যে কথা বলতে ইউজ করছি। তো দেখো এই যে কথা বলছি, কথা বলার জন্য যে এনার্জিটা কতগুলি ধাপে ধাপে তৈরি হয়েছে, তাহলে এই সমস্ত ধাপকে নিয়ে আমি কি বলবো? আমাদের সমন্বয়। দেখো আমি এটা কেন বলছি, কারণ আজকে আমার বায়োলজির প্রথম চ্যাপ্টার, আর একটা অধ্যায় শুরু করার আগে ওই অধ্যায় সম্পর্কে জানাটা খুবই প্রয়োজন। কারণ আমি এই চ্যাপ্টারে কী কী পড়বো, এই চ্যাপ্টারে আমি কী কী শিখতে পারবো। দেখো যদি তোমার মধ্যে কিউরিওসিটি থাকে যে আমি নতুন কিছু শিখবো, তাহলে বলবো বেশ ভালো। তবে হ্যাঁ, মুখস্থ করার জন্য নিশ্চয়ই পড়বে না। দেখো তাহলে আমি দেখলাম যে এই চ্যাপ্টারে কি আছে, জীব জগৎ কী করে নিয়ন্ত্রিত হচ্ছে। জীব, দেখো ধরো একটা গাছ, ছোট্টবেলায় গাছটা একটা বীজের মধ্যে মোটামুটি ওর একটা এনার্জি ছিল। ওই এনার্জি পাওয়ারটা মাধ্যমে কি গাছটা অঙ্কুরিত হলো এবং গাছটা ধীরে ধীরে কি বড় হচ্ছে। গাছটা ধীরে ধীরে বড় হলো, একটা সময় পর ওর হচ্ছে মুকুল আসতে শুরু করলো, মুকুল থেকে মুকুল থেকে ফুল থেকে ফল, আবার ফল থেকে একটা নতুন গাছ। তাহলে দেখো এই যে গাছটাতে ধীরে ধীরে বড় হচ্ছে বা বড় হওয়ার পর যে ফল হচ্ছে, এই যে নিয়ন্ত্রণ কে করছে? নিশ্চয়ই গাছের মধ্যে কেউ না কেউ গাছটাকে নিয়ন্ত্রণ করছে। আই মিন তুমি যে বড় হচ্ছে বা যে কেউ যে বড় হয়, নিশ্চয়ই কিছু না কিছু আমাদেরকে নিয়ন্ত্রণ করছে বা কন্ট্রোল করছে। আমি কোনো গড পাওয়ারকে বলছি না, আমি বলছি যেমন হরমোনস হতে পারে, এনজাইমস হতে পারে, কেমিক্যালস হতে পারে। হ্যাঁ, এবার দেখো তাহলে আমি দেখতে পেলাম যে জীব জগৎকে যে নিয়ন্ত্রণ করছে, এবং এই নিয়ন্ত্রণটা কীভাবে হচ্ছে? একটা সমন্বয়ের মাধ্যমে হচ্ছে। মানে একা করা সম্ভব নয়। এই নিয়ন্ত্রণটা মানে যৌথভাবে হচ্ছে, মানে অনেকের সহায়তায়। অনেকের বলতে আমি বুঝিয়েছি যে এখানে যেমন ধরো এই যে মানুষ যে বড় হয় বা কি হরমোনের জন্য, গ্রোথ হরমোন কোথায় করতে হয়? তোমার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এবার দেখো থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষরণ কে নিয়ন্ত্রণ করে? পিটুইটারি। তাহলে দেখো পিটুইটারি থাইরয়েডকে বলছে তুমি ক্ষরণ করো, আর থাইরয়েড ক্ষরণ করছে। মানে লোকো পাইলটকে কেউ সিগন্যাল দিচ্ছে যে তুমি ট্রেন চালাও, লোকো পাইলট চালাচ্ছে, তাহলে উনি বলছেন, ইনি চালাচ্ছেন। এটা একটা সমন্বয় সাধন হচ্ছে, মানে দুটি ধাপের একটা সমষ্টিগত পর্যায়। তাহলে দেখো নিয়ন্ত্রণ বলতে বুঝি যার হাতে কন্ট্রোল, মানে যে সব কিছু পরিচালনা করতে পারে, যার হাতে পরিচালনার দায়িত্ব দেওয়া থাকে। আর সমন্বয় বলতে কি বলতো? মানে সমন্বয় বলতে বুঝে গেছে যে অনেকগুলি ধাপের যৌথ প্রচেষ্টা। বোঝা গেছে? তাহলে দেখো আমাদের চ্যাপ্টার মোটামুটি আমরা বুঝতে পারছি যে এর মধ্যে আমরা কী কী পড়তে পাবো। ফার্স্ট অফ অল আমরা পড়তে পাবো এখানে যে চলন। দেখো উদ্ভিদের চলন কীভাবে হচ্ছে, মানুষ কীভাবে হাঁটছে, মোটামুটি করে মানুষ কীভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে, উদ্ভিদ কী করে ধীরে ধীরে বেড়ে উঠছে, উদ্ভিদের পাতা ঝরে পড়ে যাচ্ছে, ফল হচ্ছে, ফল পাকছে, কীভাবে একটা উদ্ভিদ কী করে বড় হচ্ছে, একটা উদ্ভিদ বড় হতে হতে কীভাবে সে মোটা হচ্ছে, হ্যাঁ, একটা উদ্ভিদ কীভাবে ঝট্টালি হচ্ছে, একটা উদ্ভিদ কীভাবে লম্বায় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে বিভিন্ন স্টাডি আমরা কীভাবে দেখছি, আমাদের ব্রেনকে কীভাবে আমাদের বিভিন্ন ইমোশনাল যে কাজগুলি হয়, যেমন কান্না, হাসি, আবেগ ইত্যাদি কীভাবে আমাদেরকে কন্ট্রোল হচ্ছে, আমরা চোখ দিয়ে কীভাবে দেখি, এই যে বিভিন্ন ধরনের স্টাডি। মোটামুটি এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ তোমার ডেইলি লাইফের জন্য। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এই চ্যাপ্টার খুবই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে দেখো এই চ্যাপ্টারে আমরা প্রথমে পড়বো সারা, রেসপন্স। কী পড়বো? সারা। দেখো সারা আমি বলছি, দেখো যেটা লেখার প্রয়োজন আমি সেটা লেখাবো, যেটা লেখার প্রয়োজন নেই সেটা আমি লিখবো না, আমি মুখে বলবো, তোমরা ভালো করে শুনবে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি সেটা অবশ্যই রিপ্লাই দিব। আর যদি কারো কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে আমার ওই নম্বর দেওয়া আছে, ওখানে তোমরা ফোন করতে পারো। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে পড়বো সারা বা রেসপন্স। এটা আমাদের লিখতে হবে না। দেখো সারা বা রেসপন্স, ধরো হঠাৎ করে একটা আওয়াজ হলো। ধরো তুমি এভাবে দাঁড়িয়ে আছো, হঠাৎ করে একটা আওয়াজ এই সাইড থেকে আসলো, তো তুমি আওয়াজটা নিশ্চয়ই শুনবে। তো আওয়াজটা শোনা মাত্র তুমি এই দিকে দেখবে, তাকিয়ে পড়বে। এটা বাধ্য, মানে এটা সাইকোলজি একটা এফেক্ট আছে। তো দেখো ধরো এদিক থেকে একটা আওয়াজ আসলো, তুমি আওয়াজের জন্য ওদিকে তাকিয়ে পড়লে, তাহলে দেখো আওয়াজটা নিশ্চয়ই তোমার মধ্যে কোনো রেসপন্স বা সাড়ার সৃষ্টি করেছে, যে কারণে তুমি এদিকে ঘুরে তাকিয়েছো।
যদি কোনো সারা ওখান থেকে না আসতো তুমি কখনোই ঘুরতে না। ওকে, ধরো তুমি রান্নাঘরে গেলে, গরম হাঁড়িতে হঠাৎ করে হাত দিলে, তো হঠাৎ করে তোমার একটা গরম অনুভব হবে, তুমি হাতটাকে সরিয়ে নেবে। তাহলে যে গরম যে অনুভব হওয়া, গরমটা কি একটা রেসপন্স। ওকে, ধরো তুমি রোদ্রে বসে আছো, প্রচণ্ড খাকা রোদ্দুর, তোমার গাগুলো স্কিনগুলো লাল হয়ে যাচ্ছে, ওখানে জ্বলছে, ওটা কি একটা রেসপন্স। ওই রোদ্রুটা মানে সূর্যের আলো বা তাপটা কি একটা রেসপন্স, যা তোমার শরীরের মধ্যে একটা গৃহীত বা একটা মানে সারার সৃষ্টি করে। এবার দেখো নেক্সট আমরা কী পড়বো? উদ্দীপক। কী পড়বো? উদ্দীপক। দেখো আমি যেগুলি লিখবো বোর্ডে তোমরা অবশ্যই নোট করবে। উদ্দীপক বা কি ইংলিশে কী বলে? স্টিমুলাস। আমরা ইংলিশে দরকার নেই, উদ্দীপক ইংলিশে কী বলছে? স্টিমুলাস। দেখো উদ্দীপক কী বলো তো? এবার একটা মিনিট, সারা কিন্তু দুই রকম হতে পারে। সারা বহিস্থ হতে পারে, সারা কি অন্তস্থ হতে পারে। অন্তস্থ মানে কোনো গাছের মধ্যে, মানে জীবের মধ্যে, কোনো প্রাণীর মধ্যে হতে পারে, মানে সারা দুই দিক থেকে হতে পারে। একটা বহিস্থ হতে পারে, একটা কি অন্তস্থ হতে পারে। অন্তস্থ কী কী হতে পারে? হরমোন। কী হতে পারে? হরমোন, এনজাইম, কেমিক্যালস হতে পারে। মেইনলি হরমোনকে ধরা হয়। তাহলে দেখো অন্তস্থ উদ্দীপক কী কী হতে পারে? মেইনলি হরমোন। কারণ হরমোন সিক্রেট বা হরমোন ক্ষরণ কোথায় হয়? তোমার শরীরের ভেতরে হচ্ছে। ওকে, সো দেখো তাহলে এই যে হরমোনটা যে ক্ষরণ হচ্ছে, এটা কোত্থেকে? শরীরের ভেতর। এই জন্য কী বলছে? একে অন্তস্থ উদ্দীপক। দেখো হরমোনটাকে উদ্দীপক কেন বলছে? কারণ হরমোন তোমার গ্রোথকে, তোমার সমস্ত কিছুকে কন্ট্রোল কে করছে? আমাদের শরীরের ম্যাক্সিমাম যে সমস্ত আমরা ওয়ার্ক করে থাকি, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজ মোটামুটি হরমোন আমাদের কন্ট্রোল করে থাকে। এই জন্য হরমোনকে বলা হয় নিয়ন্ত্রক। ওকে, মানে যে নিয়ন্ত্রণ করছে। বোঝা গেছে? এবার দেখো তাহলে এই হরমোনটা কোত্থেকে সিক্রেট হচ্ছে? শরীরের ভেতর থেকে, ওই জন্য একে বলা হচ্ছে অন্তস্থ। ওকে, এবার দেখো ধরো বাইরে থেকে একটা আলো আসলো, একটা শব্দ আসলো, তোমাকে কেউ তাপে মানে সেঁকা দিল, তাহলে এগুলো কি মানে বাইরে থেকে আসে। এই সারাগুলি কোত্থেকে আসে? বাইরে থেকে। তাহলে এগুলো কেমন হবে? বহিস্থ সারা। কী সারা? বহিস্থ সারা। এবার দেখো তাহলে উদ্দীপক কী বলবো? উদ্দীপক কী বলবো? দেখো অন্তস্থ বা বহিস্থ। অন্তস্থ, এক সেকেন্ড, সরি। দেখো তাহলে আমি উদ্দীপক কী বলবো? যে অন্তস্থ বা বহিস্থ, অন্তস্থ বা বহিস্থ শক্তি। অন্তস্থ হতে পারে, অন্তস্থ দেখো হরমোনকে শক্তি কেন বলছে? জাস্ট একে শক্তিতে রিপ্লেস আমরা মানে ধরে নিচ্ছি শক্তি। তাহলে দেখো যে অন্তস্থ অথবা বহিস্থ শক্তি জীবদেহে সারার সৃষ্টি করে, তাকে আমরা কি বলছি? উদ্দীপক। মানে অ্যাকচুয়ালি সারারই আমরা অন্যভাবে বলছি যে উদ্দীপক। দেখো জীবদেহে বহিস্থ অথবা অন্তস্থ যে শক্তি, বহিস্থ বা অন্তস্থ যে শক্তি জীবদেহে সারার সৃষ্টি করে, তাকে আমরা কি বলছি? উদ্দীপক। তাহলে দেখো জীবদেহে সারার সৃষ্টিকে কে করছে? নিশ্চয়ই কোনো একটা সারা, কোনো একটা রেসপন্স, মানে ওটাকে আমরা ঘুরিয়ে ফিরে আলটিমেট উদ্দীপক বলছি। তাহলে দেখো উদ্দীপক কি? বহিস্থ বা অন্তস্থ কোনো শক্তি জীবদেহে যে সারা বা রেসপন্সের সৃষ্টি করে, তাকে আমরা কি বলছি? উদ্দীপক। চলো এটা নোট করবে। বহিস্থ বা অন্তস্থ, যে সারা শক্তি জীব দেহে যে সারা বা রেসপন্সের সৃষ্টি করে, তাকে কি বলে? উদ্দীপক। দেখো আমি মোটামুটি আজকে প্রায় 2 বছর বাংলা লেখা আমি ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি যখন নিটের মানে কোচিং করছিলাম তখন ওখানে সমস্তটা ইংলিশেই ছিল, তো বাংলা মোটামুটি বহুত দিন পড়া নেই, প্রায় 2 বছর। সো আমার কিছু কিছু বানাম ভুল যেতে পারে, তোমরা একটু মেনশন করে নিও। তাহলে দেখো উদ্দীপক বলতে আমরা কী বলছি? বহিস্থ বা অন্তস্থ। বহিস্থ বা অন্তস্থ যে শক্তি জীবদেহে সারার সৃষ্টি করে, তাকে আমরা কি বলছি? উদ্দীপক। দেখো অ্যাকচুয়ালি আমরা সারাকেই অন্যভাবে বলছি উদ্দীপক। কীভাবে? দেখো জীবদেহে কোন শক্তি সারার সৃষ্টি করছে, সেই শক্তিকে আমরা কি বলছি? উদ্দীপক। অ্যাকচুয়ালি সারা যেমন ধরো তাপ যদি তোমাকে এখানে দেওয়া হয়, তাহলে কি এখানে একটা সারার সৃষ্টি হবে, একটা রেসপন্সের সৃষ্টি হবে। তাহলে ওই তাপটাকে আমরা কি বলছি? উদ্দীপক। আবার ওই তাপটাকে আমি কি বলছি? বহিস্থ একটা সারা বলছি। বোঝা গেছে? তাহলে উদ্দীপক কি?
বহিস্থ বা অন্তঃস্থ যে শক্তি জীব দেহে যে সারার সৃষ্টি করে তাকে আমরা কি বলছি? উদ্দীপক। তাহলে উদ্দীপক কেমন কেমন হতে পারে? উদ্দীপক বহিস্থ হতে পারে। উদ্দীপক 1 নম্বর কি? বহিস্থ হতে পারে, বহিস্থ বহিস্থ উদ্দীপক। আরেকটা কি হতে পারে? অন্তঃস্থ উদ্দীপক। দেখো বহিস্থ উদ্দীপক কি বলতো? যে উদ্দীপকগুলি বা যে সারাগুলি যে বাইরে থেকে আসছে, যেমন দেখো তাপ, তাপ, আলো, শব্দ ইত্যাদি। এবার দেখো অন্তঃস্থ উদ্দীপক বলতে কি বুঝি? যে সারাগুলি আমাদের শরীরের মধ্যে থেকে আসছে, যেমন হরমোন, মেইনলি হরমোন। বোঝা গেছে? এই অবধি ক্লিয়ার? তাহলে বলো উদ্দীপক আমরা কাকে বলছিলাম? যে বহিস্থ অন্তঃস্থ সারা জীবদেহে, যে বহিস্থ অন্তঃস্থ শক্তি জীবদেহে, অন্তঃস্থ শক্তি জীবদেহে যে সারা বা রেসপন্সের সৃষ্টি করে তাকে আমরা কি বলছি? উদ্দীপক। উদ্দীপক 2 রকম হতে পারে, একটা বহিস্থ উদ্দীপক, একটা অন্তঃস্থ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক হচ্ছে তাপ, আলো, শব্দ ইত্যাদি হতে পারে। অন্তঃস্থ কি হতে পারে? হরমোন, মেইনলি হরমোন। এফ ক্লিয়ার? তাহলে উদ্দীপক আমরা বুঝতে পারছি। ওকে, নেক্সট আমরা কি পড়বো? নেক্সট পড়বো সংবেদনশীলতা। কি পড়বো? দেখো যেভাবে নোট করতে সেভাবে নোট করবে। সংবেদনশীলতা। দেখো সংবেদনশীলতা বলতে কি? তাহলে দেখো ধরো তোমার হাতে একটা মশা কামড় দিল, তাহলে মশাটা কি বাইরে থেকে আসছে, তাহলে মশাটা কেমন ধরনের উদ্দীপক? বহিস্থ উদ্দীপক। এবার ধরো মশাটা যে কামড় দিয়েছে, মশা কামড় দেওয়ার পরে তুমি কি করে? মশাটাকে মেরে ফেলবে অথবা কি মশাটাকে সরিয়ে দেবে। তাহলে এই যে তুমি যে মশাটার বিরুদ্ধে তুমি যে ওকে আঘাতটা করলে বা তুমি ওকে যে সরিয়ে দিলে, এটা কি তোমাকে উদ্দীপকের বিরুদ্ধে কাজ করতে হয়েছে। তাহলে একে আমি কি বলছি? সংবেদনশীলতা। কি বলছি? সংবেদনশীলতা। তাহলে দেখো উদ্দীপকের প্রভাবে জীবদেহে সাড়া প্রদানের যে ক্ষমতা সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? সংবেদনশীলতা। মানে উদ্দীপকের বিরুদ্ধে জীবদেহে যে সাড়া প্রদানের ক্ষমতা, সেই ক্ষমতাকে কি বলছি? উদ্দীপক, সরি সংবেদনশীলতা। তাহলে চলো লিখো, উদ্দীপকের প্রভাবে জীবদেহে সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলছি? ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। ভালো করে দেখবে। দেখো সংবেদনশীলতা কি বলতো? উদ্দীপকের প্রভাবে মানে উদ্দীপকের জন্য আমাদের জীবদেহে যে সাড়া প্রদানের ক্ষমতাটা তৈরি হয়। মানে দেখো ভালো করে বলবে ক্লিয়ারলি, আমাকে একটা মশা কাটলো, মশার বিরুদ্ধে যে আমি যে অ্যাকশনটা করেছি মানে রিয়াকশনটা করেছি, মশাটাকে আমাকে অ্যাকশন দিয়েছে, আমি তার বিরুদ্ধে যে রিয়াকশনটা করেছি, এই রিয়াকশনটাকে আমি বলেছি উদ্দীপক। মানে এই সংবেদনশীলতা মানে উদ্দীপকের প্রভাবে জীবদেহে সাড়া প্রদানের যে ক্ষমতা তাকে আমি কি বলছি? সংবেদনশীলতা। বোঝা গেছে অবধি? ওকে, সবাই স্ক্রিনশট মারতে পারো অথবা নোট করে নিও। চলো এরপরে আমরা মোটামুটি আমাদের উদ্দীপক আর হচ্ছে সংবেদনশীলতা হয়ে গেল। এখান থেকে সেরকম করে কোনো কোশ্চেন থাকে না। নেক্সট আমরা পড়ব চলন ও গমন। আচ্ছা, আমরা আজকে একটু অসুবিধা আছে, মোটামুটি এর পরের দিন আমরা চলন ও গমন শুরু করব। বোঝা গেছে? তাহলে এই অবধি সবাইকে ধন্যবাদ। মোটামুটি যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।